একে এত রাতে টুকি কোথায় গেল? আরে ঘরের দরজাটা এভাবে কে খুলে রেখেছে? তবে কি রকি যেন আন্দাজ করে ফেলে টুকি কোথায় যেতে পারে। তারপর ছুটে সে তাদের কলা বাগানে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে সে চাঁদের আলোয় দেখে টুকি মাটিতে শুয়ে আছে আর তার সামনে এক ভয়ঙ্কর চেহারার বউ দাঁড়িয়ে আছে আর সে হাসছে বা কখনো কাঁদছে। দৃশ্য দেখে তো রকি ভয়ে চিৎকার করে ওঠে। বোন, বলছিলাম কি দাদা, এই জায়গাটা কেমন যেন নিস্তব্ধ আর অদ্ভুত মনে হচ্ছে কেউ যেন আমাদের ফলো করছে। তোমার অনুমান একদম ঠিক গো দাদা, সবার মুখে মুখে শুনছিলাম সামনের বাগানের পথ থেকে নাকি ছোট ছোট মেয়ে বাচ্চাগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। কেন অদৃশ্য হয়ে যাচ্ছে কেন? তা আমি বলতে পারবো না, তবে শুনেছি কেউ কেউ যেন ওই বাগানের পথে কোনো এক আত্মাকে দেখেছিল। আত্মার কথা শুনে কবুতর সুখী ও পারুল অনেক ভয় পেয়ে যায়। আর পারুল ভয় পেয়ে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমার খুব ভয় করছে মা, চলো মা আমরা শহরে ফিরে যাই, চলো মা। ভয় পাস না রে মা, ওই তো আর একটু হলেই আমরা তো ঠাম্মার বাড়িতে পৌঁছে যাব। এরপর তারা ভয়ে ভয়ে কলা বাগানের পথে যেতে থাকে। আর তখনই কলা বাগানের ভিতর থেকে এক ভয়ঙ্কর আত্মা এসে তাদের সামনে দাঁড়ায় আর বিকট কণ্ঠে হাসতে থাকে। পেয়ে গেছি, আমি আমার মেয়েকে পেয়ে গেছি। তোরা সবাই আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? দে বলছি, আমার মেয়েকে দে। এরপর সেই ভয়ঙ্কর আত্মা এসে পারুলকে তার কোলে তুলে নেয় আর পারুল ভয়ে চিৎকার করতে থাকে। মা, মা, আমাকে বাঁচাও মা, মা, বাবা, ও বাবা, আমাকে তোমরা বাঁচাও, বাঁচাও। তোরা কেউ আমার মেয়েকে কেড়ে নিতে পারবি না, এ শুধু আমার মেয়ে। চল তোরে মা, আমরা অনেক দূরে চলে যাই। এই কথা বলে সেই ভয়ঙ্কর আত্মা পারুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। আমার মেয়ে, ওগো আমার মেয়েকে আমার কাছে এনে দাও, এনে দাও। ওই আত্মা আমার মেয়েকে মেরে ফেলবে। পারুল, আমার পারুল। আহারে, কতদিন হলো আমি তোকে মন ভরে দেখি না। তোকে দেখার জন্য যে আমি প্রতিটা রাত কান্না করি। আজ আমি তোকে পেয়েছি আর তোকে কোথাও যেতে দেব না। কিন্তু আমি আমার মা বাবার কাছে যাব। আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাও। ওরা তোর কেউ না, আজকে থেকে আমি তোর মা। এই নে, আমি তোর জন্য গাভীর দুধ নিয়ে এসেছি। যেভাবেই হোক এই আত্মার হাত থেকে আমাকে বাঁচতেই হবে, তাই আমাকে একটা উপায় বের করতেই হবে। এটা তুই কি করলি? তার মানে কি তুই গাভীর দুধ খাবি না? না, আমি গাভীর দুধ খেতে একদমই পছন্দ করি না। তুই কি খেতে পছন্দ করিস? তুই শুধু আমাকে একবার বল রে মা, আমি তোকে তাই এনে দেব। তাহলে টুনি মাসির কলা বাগান থেকে আমাকে পাকা পাকা কলা এনে দাও। তুই একটু অপেক্ষা কর রে মা, আমি এক্ষুনি টুনির বাগান থেকে পাকা কলা নিয়ে আসছি। এরপর মুন্নির আত্মা টুনির কলা বাগানে চলে যায় আর এদিকে পারুল অন্ধকার গুহা থেকে পালিয়ে যায়। এ কি রে মা, তুই এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর বল তো? আমি বললাম তুমি নাকি আমার নিজের মা না, আমার নিজের মা নাকি মরে গেছে।
সব সত্যি রে মা, কিন্তু আমি তো তোকে নিজের সন্তানের থেকে কম দেখি না। টুনি আর টুকির সব কথা মুন্নির আত্মা শুনতে পায়। তার মানে আমি যাকে গুহায় নিয়ে গেছি সে আমার মেয়ে নয়, এই টুকি আমার আসল মেয়ে। কতদিন হলো আমি আমার মেয়েটাকে বুকে জড়িয়ে আদর করি না। তুই কোনো চিন্তা করিস না রে মা, আজ রাতে আমি তোকে আমার কাছে নিয়ে আসবো। এরপর মুন্নির আত্মা সেখান থেকে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই সবাই ঘুমিয়ে পড়ে। একি এত রাতে টুকি কোথায় গেল? আরে ঘরের দরজাটা এভাবে কে খুলে রেখেছে? তবে কি রকি যেন আন্দাজ করে ফেলে টুকি কোথায় যেতে পারে। তারপর ছুটে সে তাদের কলা বাগানে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে সে চাঁদের আলোয় দেখে টুকি মাটিতে শুয়ে আছে, আর তার সামনে এক ভয়ঙ্কর চেহারার বউ দাঁড়িয়ে আছে, আর সে হাসছে, কখনো বা কাঁদছে। বোন, এই ছেলে এত জোরে চিৎকার করছিস কেন? দেখছিস না আমার মেয়ে ঘুমিয়ে আছে? চুপ কর, নয়তো আমার মেয়ের ঘুম ভেঙে যাবে। অন্যদিকে রকির চিৎকার শুনে টোনা, টুনি ও মিনু বুড়ি কলা বাগানে চলে আসে, আর মুন্নির আত্মার কাছে টুকিকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। মেরো না, তুমি আমার মেয়েকে মেরো না। যদি মারতে ইচ্ছে করে তাহলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। না, আমি আমার মেয়ের কোনো ক্ষতি করব না। আর তুই আমার মেয়েকে নিজের মেয়ে কেন বলছিস? এই শুধু আমার মেয়ে, আমার। টুকি তোমার মেয়ে মানে কে তুমি? আমি হলাম মুন্নি, আর শুধুমাত্র আমি তোর শাশুড়ির জন্য আমার মেয়ের কাছ থেকে দূরে সরে গেছি। ওই শয়তান বুড়ির জন্য আমার মেয়েকে ভালোবাসতে পারিনি আমি। এসব তুমি কি বলছো মুন্নি দিদি? আমার শাশুড়ির জন্য তুমি টুকির কাছ থেকে দূরে চলে গেছো কেন? কি এমন করেছে আমার শাশুড়ি যার জন্য তোমাকে মরতে হয়েছে? বলো আমাকে, বলো। আমি ইচ্ছে করে মরিনি, আমাকে মেরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে মেরে ফেলেছে। ওই শয়তান মিনু বুড়ি আমাকে মেরে ফেলেছে। মা, এই হচ্ছে তোমার বৌমা মুন্নি, তার পাশে হচ্ছে তোমার নাতনি টুকি। আমরা 2 বছর আগে পালিয়ে বিয়ে করেছি, আর তুমি এই কথাটা শুনে কষ্ট পাবে তার জন্য তোমাকে এতদিন কিছুই বলা হয়নি। হ্যাঁ মা, আমি টোনাকে অনেকবার বলেছি, কিন্তু টোনা আপনাকে জানাতে নিষেধ করেছিল। তবে আজ আমাদের সন্তান জন্ম নিয়েছে, তাই আর আপনাকে না জানিয়ে থাকতে পারলাম না। আপনি আমাদেরকে মাফ করে দিন মা, মাফ করে দিন। এরপর শাশুড়ি মা আমাদের মাফ করে দিয়েছিল, কিন্তু মন থেকে আমার আর টোনার বিয়ে মেনে নিতে পারিনি। আর তাই সেদিন যখন আমরা বাড়িতে চলে যাই, তখন রাতের বেলা শাশুড়ি মা একটা ছুরি নিয়ে আমার কাছে আসে। এ কি মা, আপনার হাতে ছুরি কেন? আর এত রাত হয়ে গেছে, আপনি এখনো ঘুমাননি কেন? এরপর শাশুড়ি মা আমার কোনো কথার জবাব না দিয়ে আমার পেটে ছুরি মেরে দেয়, আর সঙ্গে সঙ্গে আমি মরে যাই। ছি মা, ছি, আপনি এত জঘন্য কাজটা করতে পেরেছেন? আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে মা। আপনি যখন মুন্নিকে হত্যা করতে পেরেছেন, তাহলে আমাকে হত্যা করতে পারবেন। তাই আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না টুনি, তুই
তুই কোথাও যাবি না। আমি এক্ষুনি এই শয়তান বুড়ির খাট থেকে মাথা আলাদা করে দেব আর আমার মৃত্যুর প্রতিশোধ নেব। প্রতিশোধ। না বৌমা, আমাকে মেরো না। আমি তোমাকে মেরে ফেলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বৌমা। হ্যাঁ মুন্নি, তুমি মাকে ক্ষমা করে দাও। আর কেউ অন্যায় করলে প্রতিশোধ নিয়ে নয়, তার ভুল শুধরিয়ে দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া উচিত। আর তুমি তো মরে গেছো, তাই টুকিকে এখন আমার কাছেই রেখে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি টুকিকে নিজের সন্তানের মতো রাখবো। টুনির কথা শুনে মুন্নি আত্মা অনেক খুশি হয়ে যায় আর টুকিকে টুনির হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। দিদি, আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে পানি দাও। পানি খেয়ে তারপর আবারও খেলা শুরু করব, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি কলেজ থেকে পানি এনে তোকে দিচ্ছি। টুনটুন বোন, কলেজে পানি নেই রে, এবার তুই কি খাবি? মাও তো ঘরে নেই, কে নদী থেকে পানি এনে দিবে আমাদের? দিদি, তুমি ঘরে থাকো, আমি গিয়ে নদী থেকে পানি পান করে আসি, কেমন? একা যাওয়ার দরকার নেই, তুই দাঁড়া, আমিও তোর সাথে যাব। না না দিদি, আমি একাই যেতে পারবো। মা কি বলেছে মনে নিয়ে? ঘরে কেউ না থাকলে চোর চুরি করতে আসবে আর তখন মা আমাদের বকবে। তুমি থাকো দিদি, আমি এক্ষুনি চলে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, যা তবে। টুনটুন নদীর দিকে উঠতে থাকে। টুনটুন নদীতে পানি খেতে থাকে। অন্যদিকে টুনি হাঁপাতে হাঁপাতে ঘরে প্রবেশ করে। টুকি মা, তাড়াতাড়ি চল, বনে তুফান আসছে। বনে সবাই পাহাড়ের গুহায় আশ্রয় নিতে যাচ্ছে। চল চল সোনা, আর দেরি করিস না। টুনটুন কোথায়? ওকে দেখছি না কেন রে? মা, বোন তো নদীতে পানি পান করতে গেছে। চল চল, আমরা টুনটুনকে নদীর পাড় থেকে নিয়ে গুহায় যাব। আর দেরি করা যাবে না রে সোনা। টুকি আর টুনি উঠতে থাকে। ঠিক তখনই প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। মা, আমি তো বাতাসের কারণে উঠতে পারছি না। না জানি বোন নদীর পাড়ে গিয়ে কি করছে। মারি, একটু কষ্ট করে জোরে জোরে উঠতে থাক সোনা। একে হঠাৎ করে এসব কি শুরু হলো? নদীর পাড়ে আর থাকা যাবে না, এখনই আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই বলে টুনটুন উঠতে ধরে। টুনটুন উঠতেই একটা দমকা হাওয়া এসে টুনটুনকে অনেক দূরে নিয়ে যায়। টুনটুন গাছের ডালপালার সাথে ধাক্কা খেতে খেতে এই বন থেকে অন্য একটা বনে গিয়ে পড়ে। মা, আমি কোথায় আসলাম? আমাকে বাঁচাও মা। টুনটুন অজ্ঞান হয়ে যায়। এদিকে টুনি টুকি অনেক কষ্টে উড়ে উড়ে নদীর পাড়ে আসে। ওরা টুনটুনকে এদিকে ওদিকে খুঁজতে থাকে। টুকি মা, কোথায় আমার টুনটুন? ওকে দেখছি না কেন? আমার টুনটুন সোনার আবার কিছু হয়নি তো? টুনটুন বোন, কোথায় তুই? আমাদের সামনে আয়, আমরা যে তোকে নিতে এসেছি এখানে। টুনটুন। ঠিক তখনই ওখানে কবুতর আসে। কি ব্যাপারে টুনি, তোরা এখনো যাসনি কেন গুহায়? দেখছিস না বাতাস অনেক বেশি হচ্ছে? তাড়াতাড়ি চল। দাদা, আমার মেয়ে টুনটুন হারিয়ে গেছে দাদা, ওকে একটু খুঁজে দাও না গো। না না, আমি পারবো না বাবা, এই তুফানে মরার ইচ্ছে আমার নেই। তোরা থাক, আমি আসলাম। কবুতর উড়ে চলে যায়। কিছুক্ষণ পর টুকি বলতে থাকে, মা, চলো গুহায় যাই, তুফান কমলে পারি বোনকে খুঁজবো। টুনি আর কিছু না বলে টুকিকে নিয়ে কাঁদতে কাঁদতে বাতাসের মধ্যেই গুহায় পৌঁছায়। গুহায় পৌঁছার সাথে সাথে প্রচন্ড বেগে আবার বৃষ্টি শুরু হয়। কবুতর, তুমি খাবার সাথে এনে অনেক ভালো করেছো। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দাও তো। শুধু কণিকাকে না, সবাইকে দে কবুতর, সবারই ক্ষুধা লেগেছে।
সবাই খাবার খেয়ে নেয়, শুধু টুনি আর টুকি ছাড়া। কণিকা টুনিকে বলতে থাকে, টুনি, যা হয় হয়েছে, এখন না খেতে খাবার খেয়ে নে বোন। দেখ, তোর জন্য তোর ছোট মেয়ে টুকিও খাচ্ছে, আর টুকিও কিছু খায়নি। দিদি, তুমি বুঝবে না সন্তান হারানোর কতটা কষ্ট। আর টুকি মা, তুই খেয়ে নে। এভাবে রাত পেরিয়ে সকাল হয়। যোগু কাক ভয়ে ভয়ে গুহা থেকে বাহিরে আসে। তুফান থেমেছে, চলো সবাই যে যার বাড়িতে যাই, আর এখানে থেকে লাভ নেই। টুকি মা, চল, টুনটুনকে খুঁজতে হবে। তুফানের কারণে বনের গাছপালা সহ পাখিদের ঘরবাড়ি ভেঙে একাকার অবস্থা হয়েছে। যজ্ঞ ভালোই হয়েছে, আমাদের পুরো ঘরটা ভাঙেনি। আর ওদিকে দেখো, টুনির ঘরটা পুরোটাই ভেঙে গিয়েছে। একই তোর ছানা হারিয়েছে, তার উপর আবার এই অবস্থা। টুনির মুখটা দেখে আমার বেশ হাসি পাচ্ছে গো। কণিকা, চলো একটু ঘুমিয়ে নেই, রাতে তো গুহায় ঘুমাতেই পারিনি। যোগু আর কণিকা ওদের ভাঙা ঘরে প্রবেশ করে। এদিকে টুনি আর টুকি টুনটুনকে খুঁজে না পেয়ে ওদের ভাঙা ঘরের কাছে আসে। হে সৃষ্টিকর্তা, এসবই রেখেছিলে তুমি আমার কপালে। সন্তান হারার দুঃখের মাঝে আমাকে বাড়ি ভাঙার দুঃখটা না দিলেও পারতি তুমি। এখন আমি কি করব, কোথায় যাব? মা, শালিক মাসের মেয়ের মতে টুনটুন মনে হয় মারা গেছে। আর কেঁদে লাভ নেই, চলো আমরা নতুন করে বাড়ি বানাই আর বনের আত্মার শান্তি কামনা করি। তুই ঠিকই বলেছিস রে সোনা, এছাড়া আর কোনো উপায় নেই। চল মা, চল, বনের গভীর থেকে কাঠ নিয়ে আসি। ওরা অনেক কষ্টে বনের গভীর থেকে কাঠ নিয়ে আসে আর একটা সুন্দর বাড়ি বানায়। দাদা দিদি, তোমরা এভাবে বসে আছো কেন? তোমাদের ঘরটা তো ভাঙা, ঠিক করবে না নাকি বলো তো? আমাদের তোর মতো অত পরিশ্রম করতে ভালো লাগে না, তার উপর আমাদের ঘর ঠিকই আছে, বুঝেছিস? দিদি, এত অলসতা ভালো নয়। শোনো, যদি আবারও ঝড় আসে তখন কি করবে শুনি? আমাদের নিয়ে তোকে মাথা না ঘামালেও চলবে, বিরক্ত না করে চলে যা তো এখান থেকে। টুনি ওদের ওখান থেকে ওর বাড়িতে চলে আসে। এরপর থেকে টুনি আর ছোট্ট টুকি ওদের বাড়িতেই থাকতে শুরু করে। অন্যদিকে টুনটুন একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। মায়ের দিদি মনে হয় আমার জন্য অনেক চিন্তা করছে, কিন্তু আমি কোন বনে চলে এসেছি। এবার থেকে কি করে আমি মা দিদির কাছে যাব? সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, আমি আমার মায়ের কাছে যেতে চাই। ঠিক তখনই টুনটুনের সামনে টিয়ে আসে। এই ছোট ছানা, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। আমি বাড়ির ওই পারের বনে যাব, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। আমাকে একটু সাহায্য করো না গো মাসি। ও, এই ব্যাপার। ওই যে সামনের রাস্তা দিয়ে গেলে পাহাড় পাবি, আর পাহাড়ের ওই পাশে নদীর পাড়ে একটা বন আছে। হ্যাঁ হ্যাঁ, ওই বনটাই তো আমাদের। ওখানে আমার মা দিদি আছে। আমি আসি গো মাসি, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে টুনটুন উড়তে থাকে। উড়তে উড়তে সে নিজের বনে চলে আসে। টুনটুন সামনে যজ্ঞ আর কণিকাকে দেখে বলতে থাকে, ওই তো কণিকা মাসি, যাই ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করি মায়ের কথা। টুনটুন ওদের কাছে আসতে থেমে যায় আর যজ্ঞ আর কণিকার কথা শুনতে থাকে। যজ্ঞ, দেরি না করে বলো, কি করে টুনির বাড়িটা দখল করবে? টুনি আমার সামনে রোজ নতুন বাড়িতে ঘুমাবে, এটা আমার সহ্য হবে না। আমারও সহ্য হবে না কণিকা, চলো আজকেই আমরা জোর করে টুনির বাড়িটা দখল করব। ঝড়ের পর মা নিশ্চয় অনেক কষ্ট করে নতুন ঘর বানিয়েছি, আর এই শয়তানরা মায়ের কষ্টের বাড়িটা দখল করতে চাইছে। না না, এটা আমি কিছুতেই হতে দিব না। এক্ষুনি গিয়ে মাকে সবটা বলতেই হবে আমার। টুনটুন বাড়িতে চলে আসে।
টুনি টুকি টুনটুনকে দেখে অনেক খুশি হয় আর টুনি টুনটুনকে জড়িয়ে ধরে। মারে, মা তুই বেঁচে আছিস? তোকে আমরা অনেক খুঁজেছি রে মা। সৃষ্টিকর্তা তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আজ আমি অনেক খুশি। চল মা, চল ঘরে চল। মা, বাড়িটা অনেক সুন্দর হয়েছে। আর জানো মা, ফেরার পথে কণিকা মাসি আর যোগু কাকার সাথে দেখা হয়েছিল। আমি আড়াল থেকে ওদের কথা শুনে ফেলেছি মা। জানো ওরা কি বলছিল? এভাবে আস্তে আস্তে টুনটুন সব কথা টুনিকে খুলে বলে। কি বললি তুই? আমার কষ্টের বাড়ি ওরা দখল করতে চায়? আজ আসুক ওরা, ওদের হাড়ে হাড়ে বোঝাবো আমি কি। টুনটুনকে ফিরে পেয়েছিস? বেশ ভালো হয়েছে। এবার তোরা এই বাড়ি খালি কর। আজ থেকে এই বাড়ি আমাদের। আমার কষ্টের বাড়ি দখল করবি? আয়, আজ তোদের দেহ থেকে তোদের মাথা আমি আলাদা করে দিব, শয়তানের দল। যোগ্য, এ তো ডাইনি টুনি। চলো আমরা এখান থেকে পালাই। যজ্ঞ আর কণিকা ভয়ে পালিয়ে যায়। এরপর থেকে টুনি তার দুই মেয়েকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে শুরু করে। তোকে বলেছি না তুই একদম আমার কোনো জিনিসে হাত লাগাবি না। তাহলে তুই আমার জিনিসে হাত কেন লাগিয়েছিস? হ্যাঁ, বাড়ি আমার একটা জিনিসের প্রয়োজন আর আমি সেটা নিব না। না না, নেবি না। তুই আমার নিজের বোন না যে আমি তোকে সব উজাড় করে দিব। তুই আমার সৎ বোন, বুঝেছিস? টুনটুন, এক থাপ্পড়ে তোর গাল ফাটিয়ে দিবই বলে দিলাম। তোকে বলেছি না টুকিকে কখনোই সৎ বোন মনে করবি না। টুকি তোর নিজের বোন, বুঝেছিস? টুকিকে তুমি নিজের মেয়ে ভাবতেই পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওকে আমি আমার নিজের বোন কখনোই ভাবতে পারবো না, বুঝেছে মা? টুনটুন মায়ের কথা অমান্য করে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মা, তুমি মন খারাপ করো না তো। টুনটুন এখনো অনেক ছোট। ভালো মন্দ হিতে হিত জ্ঞান এখনো ওর মাঝে হয়নি মা। যখন হবে তখন দেখবে ও নিজে আমাকে সম্মান দিয়ে দিদি বলে রাখবে আর ঝগড়াও করবে না। এবার চোখের জল মুছে রান্নাঘরে চলো তো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আজ এবার আমাকে খেতে দিবে না নাকি? হ্যাঁ, তোকে খেতে না দিলে তো আমার শান্তি হবে না। চল এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। দুই মা মেয়ে মিলে রান্নাঘরে যায় আর দুজনে খাবার নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে খাবারগুলো খেয়ে নেয় আর মনের সুখে গল্প করতে থাকে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর সবাই ঘুমিয়েও পড়ে। এরপর আবার দেখতে দেখতে সকাল হয়ে আসে। সবাই ঘুম থেকে উঠে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর টুকি তার মাকে বলতে থাকে, মা জানো আমার না অনেক স্বপ্ন আর ইচ্ছে আছে। তুমি জানো আমি রোজ ঘুমিয়ে ঘুমিয়ে দেখি যে আমি সব ইচ্ছেগুলো পূরণ করে ফেলেছি, কিন্তু ঘুম ভাঙলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায় মা। একদম মন খারাপ করিস না মা, দেখবি সৃষ্টিকর্তা একদিন ঠিক তোর সব ইচ্ছেগুলো পূরণ করে দিবে। তোর মতো মূর্খ পাখির ফালতু মার্কা স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আগে তুই আমার মতো হয়ে দেখা, তারপর দেখবি তোর সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। সাত সকালবেলা আর কোনো কাজ পেলি না তাই না? এসে মেয়েটার পিছনে লেগে গেছিস। ওই মতো মূর্খের পিছনে লাগা আমার বইয়ে গেছে। তাড়াতাড়ি আমাকে খেতে দাও তো মা, আমাকে স্কুলে যেতে হবে। সামনে আবার আমার পরীক্ষা। এখন যদি ভালোভাবে ক্লাস না করে তাহলে আবার পরীক্ষা ভালো করতে পারবো না। তোর পরীক্ষা একদম খারাপ হবে না, আমি তোকে বাড়িতে পড়াবো। চুপ কর তো, সামান্য একটু পরীক্ষা পাস করে কিনা সে আমাকে পড়াবে। মূর্খ কোথাকার। এমন করে কেন বলছিস বলতো? আমি তো পরীক্ষায় পুরো জঙ্গলে প্রথম হয়েছিলাম, তাহলে আমি মূর্খ কি করে হলাম? হ্যাঁ, তোর এত প্রশ্নের উত্তর এখন আমি একদম দিতে পারবো না। মা,
তুমি আমাকে খেতে দিবে নাকি আমি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব? তোমাদের দুজনের এসব ন্যাকামো আমার আর একদম ভালোই লাগছে না। টুনি আর কোনো কথা না বাড়িয়ে টুনটুনকে খেতে দেয় আর টুনটুনও খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর টুকি করে নদীর পাড়ে গিয়ে বসে থাকে আর একা একাই বলতে থাকে, ইস, আমি যদি আমার বাবার মায়ের সাথে দেখা করতে পারতাম, আমার সৎ বোনটা যদি আমার সাথে একটু ভালো আচরণ করতো, আমাকে নিজের বোন মনে করতো, তাহলে কতই না ভালো হতো। আর 5টা পাখির মতো আমার জীবনটাও অনেক রঙিন হতো। টুকি নদীর পাড়ে বসে বসে ভাবতে থাকে। এদিকে এক মায়া প্রজাপতি পাখিদের সাথে দেখা করতে যায়। প্রজাপতি, তুমি এসে অনেক ভালোই হয়েছে। ভেবেছিলাম আমি তোমাকে ডাকবো। পরিরানী, হঠাৎ আমাকে কেন ডেকে পাঠাতেন? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? না মায়া প্রজাপতি, তুমি কোনো অন্যায় করনি। আসলে আমি তোমার উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য তোমাকে ডেকেছি। কিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব রানী পরি? তোমাকে এখন থেকে সৎ আর দুঃখী পাখিদের ইচ্ছে পূরণ করতে হবে। এত বড় দায়িত্ব তো আপনি পরিদেরকে দিতে পারতেন রানী পরি। আমার মতো সামান্য একটা প্রজাপতিকে এই দায়িত্ব দিলেন? আমি বহিরাজ্যের সব পরিদেরকে অন্য কাজে নিয়োজিত করেছি, তাই এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। আর এখন ইচ্ছে পূরণের শক্তিটাও দিয়ে দিচ্ছি। এরপর রানী পরি তার জাদুই লাঠি ঘুরিয়ে প্রজাপতিকে ইচ্ছে পূরণের শক্তি দিয়ে দেয়। আমাকে এত শক্তিশালী করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ পরি। যাও, এবার তুমি তোমার দায়িত্ব মন দিয়ে পালন করো। এরপর প্রজাপতি তার দায়িত্ব নিয়ে জঙ্গলে ফিরে আসে আর সে সবার ইচ্ছে পূরণ করার জন্য পুরো জঙ্গলে ঘোরে। আর সে ঘুরতে ঘুরতে কালু কাকের কাছে যায় আর কালু কাক তখন একা একাই তার ইচ্ছের কথাগুলো বলছিল। ইস, আমার যদি অনেক টাকা আর ধন সম্পদ থাকতো, তাহলে আমি পুরো জঙ্গলের পাখিদের আমার দাস বানিয়ে রাখতাম আর সবাইকে আমার কথায় নাচাতাম। কিন্তু আমার তো ধন সম্পদ নেই। যদি কেউ আমার ইচ্ছেগুলো পূরণ করতো, তাহলে আমার কতই না ভালো হতো। ছি ছি, এই পাখিটা কত খারাপ। তার মনে সে সবাইকে দাস বানানোর কত কুমন্ত্রণা এঁটে রেখেছে। একে তো কখনোই এর ইচ্ছে পূরণ করতে দেয়া যাবে না, তাহলে পুরো জঙ্গল ধ্বংস হয়ে যাবে। আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে আর সৎ মনের পাখি খুঁজতে হবে। প্রজাপতি উড়ে উড়ে জঙ্গল ঘুরতে থাকে কিন্তু কোথাও কোনো সৎ পাখিকে খুঁজে পায় না। অবশেষে ক্লান্ত হয়ে সে নদীর পাড়ে চলে আসে আর তখনই সে টুকির ইচ্ছের কথাগুলো শুনতে পায়। এই তো, আমি একটা ভালো মনের পাখিকে পেয়েছি। এবারের মনের ইচ্ছে পূরণ করে আমাকে আমার দায়িত্বের সৎ ব্যবহার করতে হবে। ও মেয়ে, ও মেয়ে, কে ডাকলো আমাকে? এই তো, আমি মায়া প্রজাপতি তোমাকে ডাকছি। তোমার বুঝি মন খারাপ? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আজ আমার মনটা ভীষণ খারাপ। আমার বাবা মায়ের কথা আমার খুব মনে পড়ছে। আর আমার সৎ বোনটা যদি আমাকে একটু নিজের বোন বলে মনে করতো, তাহলে কতই না ভালো হতো বলো। তোমার প্রথম ইচ্ছেটা পূরণ কখনোই হবে না, কারণ মৃতদের সাথে কখনোই দেখা করা যায় না। আর দ্বিতীয় ইচ্ছেটা তুমি চাইলেই পূরণ করতে পারবে। এবার শুধু বলো, আর কি কি ইচ্ছে আছে তোমার? আমার অনেক বড় একটা দানশালা থাকবে, যেখানে সব ধরনের অসহায় পাখি এসে তাদের ইচ্ছে মতো টাকা পয়সা নিয়ে যেতে পারবে। আর এতে করে সবাই তাদের দুঃখ বলে নিজেরা সুখী থাকতে পারবে। এবার তুমি যা যা ইচ্ছে পূরণ করতে চাইবে সেটাই পূরণ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ মায়া প্রজাপতি। এরপর মায়া প্রজাপতি তার দায়িত্ব পালন করে বহিরাজ্যে ফিরে যায় আর টুকিও বাড়িতে ফিরে যায়। আর বাড়ি ফিরে গিয়ে টুকি পুরো অবাক হয়ে যায়। দিদি, তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? তোকে আমি সে কখন থেকে খুঁজছি। আমি তো
ওসব পরে শুনবো, আগে চল তো আমাকে কিছু অঙ্ক বুঝিয়ে দিবি। টুনটুন টুকিকে টানতে টানতে তার ঘরে নিয়ে যায়। এ দেখে টুনি আনন্দে চোখের জল ফেলতে থাকে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর সবাই শুয়ে পড়ে, আর টুকিও শুয়ে শুয়ে মনে মনে ভাবতে থাকে, সকালে যদি দেখতে পেতাম যে আমার উঠোনে একটা ধানশালা হয়েছে, তাহলে কতই না ভালো হতো। টুকি তার ইচ্ছে প্রকাশ করে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টুকি ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে যায়। টুকি তার উঠোনে একটা দানশালা দেখতে পায়, আর সব অসহায় গরিব পাখিরা সেখান থেকে সাহায্য নিচ্ছে। টুকি, তুই দীর্ঘজীবী হ আর বিধাতা তোর মঙ্গল করুক। টুকি সবার মুখে নিজের প্রশংসা শুনে অনেক খুশি হয়, আর তার সাথে টুনটুন টুনি সবাই অনেক খুশি হয়। এরপর থেকে টুকি নিজের ইচ্ছে পূরণ করে সবাইকে সাহায্য করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।